লক্ষ্যবস্তু তো একদিকে ছিল, এর পরের যে বাংলাদেশের লক্ষ্যবস্তু সেটি এখনো পর্যন্ত করতে পারেনি। আজকে যারা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি চান জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচনে আসুক। উনি ওনার মতো একজন ব্যক্তি, যিনি সাবেক মন্ত্রী, যিনি একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তিনি নির্বাচনে চান। তার এই খবরটা কি আসলে আজকের নাকি কালকের, এটা একটু গাড়াগাড়ি করতেছিলেন। কারণ তিনি কি মার খাওয়ার পরে বললেন, নাকি মার খাওয়ার আগে বললেন, নাকি মার খাওয়ার থেকে বাঁচতেই কথা বললেন। পরে গাড়াগাড়ি করে দেখলাম যে খবরটা কালকের আগের দিন, অর্থাৎ নিউ ইয়র্কে আজকে বাংলাদেশের সময় মার খেয়েছে, ডিম নিক্ষেপ করা হয়েছে, এই কথা বাংলাদেশে বলে তিনি তারপর নিউ ইয়র্কে গিয়েছেন। অর্থাৎ হয়তোবা নিউ ইয়র্কের এই হামলা থেকে দেখতেছিলেন যে আওয়ামী লীগ কর্মীরা সেখানে উপস্থিত হয়েছে, আওয়ামী লীগকে তাদেরকে যেন সেভ করে বা তার উপর যেন চড়াও না হয়, হয়তো এটার জন্য এটা থেকে বাঁচতেই তিনি গিয়ে বাংলাদেশে বলে গেছেন আওয়ামী লীগকে তিনি নির্বাচন চান। তো এই বিষয়ে আমি কথা বলবো। তবে মির্জা ফখরুলের এই কথাটা কিন্তু শুধু সাধারণ একটা কথা নয়, এটা বড় একটা ইঙ্গিত বহন করছে যে সামনে নির্বাচনটি কেমন হতে পারে, এবং সামনে নির্বাচনে আমরা যে আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করতে চাচ্ছে বা সরকার, এটা যে আসলে সফলতা পাবে না এবং ডক্টর ইউনূস যে শেষ পর্যন্ত নির্বাচন না দিয়ে চলে যেতে হবে, এটার একটা ইঙ্গিত এই আলোচনা বা মির্জা ফখরুলের বক্তব্যের ভিতরে আছে। দর্শক, এই বিষয়ে নিয়ে আরেকটু কথা বলবো। এর আগে সাইফুল সাগর বা এই বিষয়ে নিয়ে আলোচনা করেছেন যে মির্জা ফখরুলের কথাটা বলার মানেটা কি, এবং আরেকটু গোপন তথ্য দিয়েছেন, আমরা এরপর বিশ্লেষণ করবো। আসলে প্রথমে একটা প্রশ্ন রাখছি সবার কাছে, একটু খেয়াল করবেন, খুবই সিরিয়াস একটি বিষয়। আপনারা কি চান কিনা আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণ করুক? আমাকে যারা ফলো করছেন, আমার যারা কথা এই মুহূর্তে শুনছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে বলছি, শেষ পর্যন্ত দেখবেন কেন এই ভিডিওটি করছি। আপনারা কি চান কিনা আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুক? কারণ হলো, বাংলাদেশের বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব যারা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি চান বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক। এই অবস্থানের প্রেক্ষিতে আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখছি, এবং এর পক্ষে বিপক্ষে আপনারা আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে। এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন অবশ্যই আপনারা কি চান। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীতে অনেক ধনী রাষ্ট্র ছিল, অনেক গরিব রাষ্ট্র ছিল, দুঃখিত, যারা খুব স্বল্প সময়ে অল্প সময়ে অনেক ধনী রাষ্ট্র হয়েছে। তো কোনো না কোনো কারণে তারা যখন স্বাধীন হয়েছে, বিভিন্ন কারণে তাদের যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে তারা উত্তীর্ণ হয়ে খুব স্বল্প সময়ে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি এবং আর্থিকভাবে অনেক উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কারণ তাদের একটা লক্ষ্যবস্তু ছিল, তাদের একটা উদ্দেশ্য ছিল, সমগ্র জাতি একত্রিত ছিল। আর পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনাময় জাতি 50 বছর পরেও উন্নয়ন থাক দূরের কথা, এর আশপাশেও যেতে পারেনি। এর একমাত্র কারণ হলো বিভ্রান্ত হওয়া, এর একমাত্র কারণ হলো অনৈক্য একটা জাতি, এর একমাত্র কারণ হলো কনফিউশনাল পলিটিক্স। মানে কি করবে, উদ্দেশ্যহীন, গন্তব্যহীন এবং আদর্শহীন, সেটি একদম সবার পরে। কিন্তু পুরো জাতির একটা লক্ষ্যবস্তু থাকতে হয় যে আমরা কোথায় যেতে চাই, কি করতে চাই। এরকম ধরনের লক্ষ্যবস্তু ঠিক না থাকার কারণে কোনো জাতি যে 50 বছরেও কিছু করতে পারে না, বিভ্রান্ত জাতি, কনফিউজড একটা জাতি, সেটা হলো বাংলাদেশ। গত 54 বছরে কিচ্ছু করতে পারেনি, ট্রাস্ট মি। এর চেয়ে কম সময়ে অনেক দেশ তারা বহু অ্যাডভান্স হয়ে গেছে, কারণ তারা কোথায় যেতে চায় সেটি তারা ঠিক করেছিল। আমরা ধরতে গেলে আপনাদের ভাষায় আমাদের ভাষায় কারো কারো মতে ঠিক ব্যাঠিক বিতর্ক থাকতে পারে। আমরা কেউ বলি 1971 সালে, আমরা সবাই বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি 1971 সালের সাথে কোনো কিছুর তুলনা হতে পারে না। আমরা জন্মগ্রহণ করেছি আমাদের এই দেশ। এরপর ধরেন কথার কথা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছে 2024-এ। কারণ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তো মানুষ আছে না যে এটা তো একদম মরণ ব্যাধি, এরকম একটা ব্যাধি হয়েছিল আমাদের দেশে। সেই ব্যাধি থেকে আল্লাহর হুকুমে এই দেশটি আবারও
হাজারো মানুষের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছে। সুতরাং একটার সাথে আরেকটার তুলনা যেন করা যাবে না, যেমন করা যাবে না, আবার একটার সাথে আরেকটাকে তুলনা করে ছোট বড় হিসাব করাও ঠিক হবে না। আমি 2024 যেহেতু আমরা দেখেছি আমাদের চোখের সামনে রক্ত ঝরিয়েছে, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের ছাত্র জনতা, এরপর এই জাতি মনে করেছিল যে এই কনফিউশনাল কারণে গত 54 বছর বিভ্রান্তকর একটা জাতি হওয়ার কারণে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেনি, বারবার গন্তব্যহীন হয়ে জাতি পিছিয়ে গেছে, বহু বছর পিছিয়ে গেছে। সেই জাতি আমরা ভেবেছিলাম যে 24-এর পর অন্ততপক্ষে একটা লক্ষ্য বস্তু নিয়ে চলবে। কিচ্ছু হয়নি, বিশ্বাস করুন, কিচ্ছু হয়নি। দেখুন, গত 15 বছর শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তাকে বিএনপি বারবার ফ্যাসিস্ট বলেছে, বিএনপি বারবার বলার চেষ্টা করেছে যে এদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে, নতুন সরকার গঠন করতে হবে, তাদের কর্মী সমর্থক নেতাদেরকে মানে কি বলবো অভূতপূর্বভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জামাত ইসলামের নেতাদেরকে নিপীড়ন করেছে, অন্যান্য সকল দলের নেতাকর্মীরা কম বেশি সবাই ভয়ঙ্করভাবে নির্যাতিত হয়েছে। সবার একটাই চাওয়া ছিল, একটাই লক্ষ্য ছিল, সেটা হলো শেখ হাসিনার পতন, ফ্যাসিস্ট সরকারের পতন। দেখুন, লক্ষ্য যখন একসাথে হয়, একই রকম হয় পথ, কোথাও না কোথাও এটা মিলে যায়, আর মিলে গেলে সেই ইচ্ছার প্রতিফলন কোনো না কোনোভাবে ঘটে যায়, যেটি 24 প্রমাণিত। তো সেই লক্ষ্যবস্তু তো একদিকে ছিল, এর পরের যে বাংলাদেশের লক্ষ্যবস্তু সেটি এখনো পর্যন্ত এক করতে পারেনি। আজকে যারা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি চান জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচনে আসুক। ওনার মতো একজন ব্যক্তি, যিনি সাবেক মন্ত্রী, যিনি একজন সব্যসাচী রাজনীতিবিদ, যিনি বহুদিন যাবৎ একটা বড় দলের দায়িত্ব নিয়ে এই দলটাকে টেনে এই পর্যন্ত নিয়ে এসছেন, সুতরাং উনি আমাদের থেকে অনেক অনেক ভালো জানবেন, বুঝবেন, এটা স্বাভাবিক। ওনার এই মন্তব্য ডেফিনেটলি উনি খুব চিন্তা ভাবনা করেই করেছেন। কিন্তু প্রশ্ন হলো, উনি যা চান, ওনার দল কি তা চান? উনি যা বলেছেন, ওনার দলের কথা বলেছেন, উনি যা চান তাকে ওনার দলের লোকজন চান? তাহলে দেখুন ফারাকটা কোথায়। উনি যা চাইছেন ওনার দল তা হয়তো চাচ্ছে না, তাহলে ওনার দলের মানুষও বিভ্রান্ত হলো, সরকারও বিভ্রান্ত হচ্ছে, এই দেশের জনগণও বিভ্রান্ত হচ্ছে, খোদ আওয়ামী লীগ নিজেরাও বিভ্রান্ত হচ্ছে। তাহলে ওনার মতো মানুষ, এত বড় দলের দ্বিতীয় প্রধান স্থানে থাকা একজন মানুষ যখন এমন মন্তব্য করে, তখন এই মেসেজটা মানে কার জন্য কি মেসেজ উনি ছাড়লেন, বললেন? ওনার মেসেজের পেছনে বহুভাবে এটাকে বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু মোটা দাগে কি বুঝিয়েছেন? যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আসুক তিনি চান। তিনি চান মানে কি? তিনি তো বিএনপির কয়েক কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন, খুব স্বাভাবিক। তার মানে বিএনপি চাচ্ছে, তার মানে বিএনপির সবাই চাচ্ছে। এভাবে না বোঝার কোনো কারণ আছে কিনা আপনারা একটু লিখবেন দয়া করে। এখন আমরা কত হলো, আওয়ামী লীগের তো আমিও শত্রু না ভাই, আপনি যারা দেখছেন আপনিও ব্যক্তিগতভাবে শত্রু না। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা পক্ষতা করেছেন আপনারা দীর্ঘদিন যাবৎ, আপনারা রাজনৈতিকভাবে সরাসরি নির্যাতিত হয়েছেন, যে কারণে আপনাদের পক্ষ দেওয়ার কারণে বহুভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন কারণে আওয়ামী লীগের শত্রু হয়েছে এদেশের কোটি কোটি মানুষ। এখন এই কোটি কোটি মানুষদের চিন্তা ভাবনাকে এক পাশে রেখে আপনারা ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনার একবার এক এক রকম অবস্থান প্রকাশ করেন, এতে কি বিভ্রান্ত হচ্ছে না মানুষ? কোথায় যাবে মানুষ? আপনি জনাব ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির যারা শীর্ষ নেতারা রয়েছেন, বিএনপির তারেক রহমান রয়েছেন, আপনাদেরকে স্পষ্ট করতে হবে আপনারা সামনের নির্বাচনে আওয়ামী লীগকে চান কি চান না। এখানে সরকার কিচ্ছু না, এই সরকার, এই বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব রয়েছে, এরা কিচ্ছু করতে পারবে না। শুধুই আমাদের টাকা পয়সা নষ্ট করতেছে। এই যে উপদেষ্টাগুলি আছে, এগুলি সম্পূর্ণভাবে মেরুদণ্ডহীন কয়েকজন মানুষকে শুধুমাত্র এখানে আমরা এই মৃত্যুর আগে কিছু ভালো সময় দিচ্ছি, তারা খেয়ে পড়ে হুট করে একজন তো মারা গেলেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক,
আর কয়েকজন একই রাস্তায় আছেন। আমরা সবাই মারা যাব, কিন্তু এই মানুষগুলি ডেফিনেটলি আমাদের বহু বয়স অনেক বেশি, বয়সের ভারে এমন নুজ্জ অবস্থায় আছে, তারা দেখা যাচ্ছে যে ঠিকমতো অফিস করতে পারে কিনা সন্দেহ আছে। এরকম কয়েকটা মানুষের হাতে আমরা আমাদের স্পর্শকাতর একটা মুহূর্তকে আমরা দিয়ে রাখছি। তাদের এই দায়িত্ব নিয়ে বা তাদের বিষয় নিয়ে আমি এখন কিছু বলতে চাই না। আমি বলতে চাই জামাত ইসলাম এবং বিএনপি বা বড় বড় দলগুলো তারা কি চাচ্ছে এগুলি যদি স্পষ্ট না করি, তাহলে এই মানুষগুলি যেভাবে চতুর্দিকে মার খাওয়া শুরু করেছে, যেমন খোদ জনাব ফখরুল ইসলামকে নিজেই আজকে নিউ ইয়র্কে গিয়ে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই এনসিপির দুজন গেছেন, তারপরে অন্যান্য দলের কয়েকজনকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন। সেখানে সবাই কিন্তু ডিম মারা খেয়েছেন, ইচ্ছা মতো মারা খেয়েছেন। তো এই মারা খাওয়াটা ভালো মেসেজ দিচ্ছে না। আমার কাছে মনে হয় না যে বিগত আমলে যখন বিএনপি সারা বিশ্বে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন উপায়ে প্রতিবাদ তারপরে প্রতিরোধ করেছিলেন, জামাত ইসলাম সহকারে তারা একসাথে সারা বিশ্বের বিভিন্ন দেশে যেখানে আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিদের গেছে, তারা একটা মোটামুটি সহনশীল পর্যায়ে কিন্তু প্রতিবাদ করেছিলেন। তারা ব্যানার হাতে ধরে দাঁড়িয়েছিলেন, তারপরে তারা ফেস্টুন, তারা দেখা যাচ্ছে বিভিন্ন উপায়ে একটা সিম্বলিক প্রতিবাদ তারা করেছেন। সেখানে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, শামীম ওসমানের সাথে যেটা ঘটেছে সেটা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে, কয়েকটা ঘটনা ঘটেছে, কিন্তু এত বছর পর এত বড় রক্তপাত আন্দোলনের পর এই আওয়ামী লীগের যারা পতিত বিভিন্ন পর্যায়ে মন্ত্রী এমপিরা একদম নির্দিষ্ট অভিযুক্ত হত্যাকাণ্ডের অভিযুক্ত তারা এই দেশ থেকে বের হয়ে গিয়ে তাদের অপরাধের কোনো ধরনের বালাই না করে তারা কিন্তু পাল্টা যেভাবে হিট করছে, এটি সত্যিকার অর্থেই আমরা বিভ্রান্ত হচ্ছি যে আসলে তাদের ব্যাপারে কি হওয়া উচিত। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। জনগণকে বলতে চাই যে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থেই আমাদের নির্বাচনে আসবার মতো সেই যোগ্যতা অর্জন করে থাকে, তাহলে আসতে দিন। আমি মনে করি যে আসলেই আওয়ামী লীগ এসে বিএনপি বা জামাত ইসলামের এই যে বিভ্রান্তিকর অবস্থান, এটাকে মোকাবেলা করুক। এই কয়েক মাসে জামাত ইসলাম বিএনপিকে মানুষ দেখতে পাচ্ছে তারা কতটুকু কি করতে পারছে না পারছে বা পারবে সামনের সময়। সুতরাং বিএনপি শীর্ষ নেতারা আপনারা আওয়ামী লীগকে ভালোবাসা দেখাবেন আর অন্যান্য মানুষগুলি আওয়ামী লীগের বিরোধিতা করে তাদের শত্রুতে রূপান্তরিত হবে, কী দরকার ভাই? কারণ এই কনফিউশনাল অবস্থান নিয়ে কখনোই কেউই নিজস্ব গন্তব্যে পৌঁছাতে পারবেন না, কোনোভাবেই না। আওয়ামী লীগ যদি তাদের সব কিছুর পর এখন এই মুহূর্তে যদি মনে করেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার মতো যোগ্যতা তাদের অর্জন করেছে, তাদেরকে আসতে দিন এবং বিএনপি নির্বাচনের মোকাবেলা করুক। আমরা আমাদের সামনের সময় অনুযায়ী আমাদের অবস্থানও আমরা ডেফিনেটলি পরিবর্তন করবার সেই অধিকার সবার রয়েছে। আমার মনে হয় যদি বিএনপি চায় তাহলে আসতে দিন। শুনেছেন, আসলে বাস্তবতা এটাই। রাজনীতিবিদরা, আমি যেটা বলি, আমরা সাগর ভাইয়ের আলোচনা শুনেছেন, শুনে মন্তব্য করবেন। তবে আমার মন্তব্য হচ্ছে, রাজনীতি এমন একটা দিক যে নিজেদের স্বার্থে যে কোনো শত্রুকেও কখনো আপন করে নিতে মন চায় বা নেওয়া লাগে। বিএনপির অবস্থাটা এরকম। বিএনপির আরেকটা কথা আজকে ফাঁস হয়েছে যে বিএনপির কাছে জামাত 30টি আসন চেয়েছিল, বিএনপি সেই আসনগুলো দেয়নি, এই জন্য পিয়ার নিয়ে রাস্তায় নেমেছে, এটি মনে একটা বক্তব্য দিয়েছে। যদিও এটা জামাত বলেছে বিভ্রান্তিকর বা মিথ্যা, তো মিথ্যা হলেও যে কারণভাবেই হোক বিএনপির সাথে একটা দূরত্ব তো জামাতের তৈরি হয়েছে। এই দূরত্বটার জন্য দায়ী বিএনপিও অবশ্য জামাতকে 30টা আসন যদি চায় এবং বিএনপি যদি সেটা না দেয়, আমি মনে করি বিএনপি এটা বোকামি। জামাত যদি নির্বাচন করে এককভাবেও, জামাত এই বর্তমান পরিস্থিতিতে 40টার উপর আসন পেতে পারে। এটা বাংলাদেশের অধিকাংশ বিশেষজ্ঞরা বিশ্বাস করবেন। তাহলে আপনার কাছে 30টা চেয়েছে, আপনি 30টা দিবেন না কেন? আপনি 30টা দিয়ে যদি জামাতকে আপনার সাথে রাখতে পারেন, তাহলে তো আমি মনে করি বাংলাদেশের আওয়ামী লীগ যে শক্তি,
এই শক্তি কখনো একত্রিত হতে পারবে না। এই শক্তি আপনাদেরকে নিউ ইয়র্কেও হামলা করতে পারতো না, এবং এই শক্তি বাংলাদেশেও মাথাচাড়া দিয়ে উঠতে পারতো না। কিন্তু আপনাদের এই সমস্ত দ্বিচারিতা, আপনাদের এই সমস্ত অনৈক্যের কারণে তো আওয়ামী লীগ আজকে রাজপথে, আওয়ামী লীগ আমাদের উপদেষ্টা, আমাদের দুলাই যুদ্ধদের উপর হামলা করতে পারছে, শুধুমাত্র এই অনৈক্যের কারণে। তো এটা বিএনপি দায়ী রয়েছে এবং জামাতও দায়ী রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে আওয়ামী লীগকে চেয়েছেন, এটা আমি বলবো খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আপনি বৈষম্য করছেন না, ঠিক আছে, আপনি মানবিক দেখাইতে চাচ্ছেন, আপনি বলছেন গণতন্ত্র। আওয়ামী লীগ কি গণতন্ত্র মানে? যে গণতন্ত্র মানে না, আপনি তাকে কেন গণতন্ত্রের মালা পরাইতে চাচ্ছেন? যে গণতন্ত্রের প্রতি বিশ্বাসী তাকে আপনি গণতন্ত্রের সবক শোনান। আজকে আওয়ামী লীগকে গণতন্ত্রের দোহাই দিয়ে, বাক স্বাধীনতা দোহাই দিয়ে আপনি নির্বাচনে আনেন, তাহলে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতা যায়, তখন কি আওয়ামী লীগ আপনার সাথে গণতন্ত্র দেখাবে? দেখাবে না, আবার সে গুম খুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে। তাহলে আপনি কেন এটা করতে চাচ্ছেন? আসলে মির্জা ফখরুল্লাহ কি রাজনীতি বুঝে? জামাতকে ঠেকানোর জন্য, জামাতকে চিন্তা করেন যে জামাতের সাথে তারা দীর্ঘদিনের একটা পথ চলা, একটা রাজনীতি, জামাতের সাথে সম্পর্ক, সেই সম্পর্ক ভেঙে দিয়ে যে 16 বছর আওয়ামী লীগের উপর নির্যাতন করলো, তাদেরকে মামলা হত্যা দিল, তাদের নেতা তারেক রহমানকে বিদেশে তার পাসপোর্ট পর্যন্ত বাতিল করে দিল, সেই আওয়ামী লীগের সাথে তারা একত্রিত হতে যাচ্ছে, সেই আওয়ামী লীগকে তারা বিরোধী দল বানাতে যাচ্ছে। তো এই যদি হয় আমাদের রাজনীতির মনোভাব, এই যদি হয় জুলাই পরবর্তী বাংলাদেশে যারা রাজনীতি করবে তাদের মনোভাব, তাহলে কিভাবে আসলে দেশটা চলবে?